আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য অনেকগুলো ব্রেকিং খবর আছে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে একটা একটা করে খবরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু আমাকে জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আপনারা। তো প্রথম যে ব্রেকিং খবর সেটি হলো মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কোন আতঙ্কে তিনি মধ্যপ্রাচ্য থেকে তার মূল্যবান যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে? দ্বিতীয় ব্রেকিং খবর, এবার কার্গো বিমান ভর্তি করে দখলদার দেশে অস্ত্র পাঠালো বিশ্ব মহড়া। তারা একটি পক্ষে কি দাঁড়িয়ে যাচ্ছে শেষ পর্যন্ত? এটি কি বিশ্বকে বার্তা দিচ্ছে? 3 নাম্বার, আমেরিকা তার মধ্যপ্রাচ্যে সেন্ট্রাল পজিশন দিয়ে প্রায় 10টি জাহাজ, কার্গো জাহাজ ভর্তি করে তারা আবারও অস্ত্র আনছে। ইরান বিষয়ে আমেরিকার নতুন পরিকল্পনা কি হতে পারে? জেনেভায় আজকে বৈঠক, কিন্তু বৈঠকের আগে ইরান বলে দিয়েছে কোনো বিষয় তারা চুক্তি সম্পাদিত করবে না। শুধু মানে জেনেভার এই বৈঠকে যেন ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধে কোনো চাপ না দেয়। তারা বলছেন, ইরান বলছে আমরা শুধু আলোচনা করব, এবং ইরান যে বলছে যে কোনো সময় তারা দখলদারদের ডিমোনায় পারমাণবিক বা নিউক্লিয়ার সাইডে অ্যাটাক করতে পারে। তাহলে ইরান দেরি করছে কেন আসলে? এবং এই পর্যন্ত গত 8 দিনের লড়াইতে দখলদার দেশটির আসলে কত টাকা বা কত ডলার ক্ষতি হলো সেই বিষয়টির একটি ছোটখাটো পরিসংখ্যান পাওয়া গেছে। এবং মার্কিন সামরিক বা ইন্টেলিজেন্সের একজন অন্যতম শীর্ষ ব্যক্তি বলেছেন ইরানের আক্রমণে দখলদারদের 1/3 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দর্শক, এছাড়াও আজকে ইরান বিগ কিছু সারপ্রাইজ দিয়েছে দখলদার দেশটিকে শুক্রবার অর্থাৎ জুম্মাবারে। সেই সারপ্রাইজ নিয়েও আমরা কথা বলবো। এবং ইরানে আরেকজন পরমাণু বিজ্ঞানীকে অ্যাটাক করেছে, তিনি এখন বেঁচে আছেন না শাহাদত বরণ করেছেন সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য আসেনি। সবকিছু মিলে আমি আপনাদের আজকে জানাবো, এবং ইরানের হাতে বা ইরানের আক্রমণে দখলদারদের কতজন মারা গেছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, তাহলে আমি শুরু করছি একটি একটি করে। চলছে ইরান ইসরায়েল সংঘাত, পুরো পৃথিবী এটি নিয়ে টেনশনে। কেউ এখান থেকে বিজনেস করতে চাইছেন, কেউ এখান থেকে ইরানকে দুর্বল করতে চাইছেন, আবার কেউ ইরানের নাম করে মুসলিম বিশ্বকে ডোমিনেট করার চেষ্টা করছেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত হওয়ার বিষয় সিদ্ধান্ত কখনো আসছে, কখনো 2 সপ্তাহ সময় চেয়ে নতুন কোনো পরিকল্পনা আটতে চাইছে। তার এই সিদ্ধান্তে হতাশ হয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে 2 সপ্তাহ ইরানকে সময় দিয়েছে, তখন সবচেয়ে বেশি হতাশ হয়েছে আমাদের সেই সবচেয়ে কি বলবো অপ্রিয় দেশটি, দখলদাররা। নেতানিয়াহু বলেছেন ইরানকে এত লম্বা সময় দেওয়ার কারণ কি? পাশাপাশি ইরানে ডোনাল্ড ট্রাম্প হামলা করবেন কি করবেন না এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বক্তব্যে আবারও হতাশ হয়েছে নেতানিয়াহু। সবকিছু মিলে বর্তমান বাস্তবতায় 2 সপ্তাহ অনেক লম্বা সময়, এটি বোঝা যাচ্ছে ইরানের ইসরায়েলের কাছে। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো প্রতারণা না হয়, তাহলে এই যুদ্ধে আমেরিকা জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসবে, এমনটিও আল জাজিরাকে বলেছেন দখলদার দেশটির ব্যক্তিরা। এখন আমরা দেখতে চাই ডোনাল্ড ট্রাম্প কি ইরানের ভয়ে বা তার মিত্রদের চাপে সরে আসছেন, নাকি তিনি শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন? এটা নিয়েও নতুন নতুন অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। প্রথম, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার F-35 সহ আরো মূল্যবান যুদ্ধ বিমান সহ আরো মূল্যবান সামরিক অস্ত্র সরিয়ে নিচ্ছে, এবং সেগুলো ব্রিটেন যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে সরিয়ে নিচ্ছে এমন তথ্য পাওয়া গেছে। প্রশ্ন হলো, আরব রাষ্ট্র জুড়ে আমেরিকার যেই ঘাঁটিগুলো রয়েছে, মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিগুলো থেকে এই মূল্যবান যুদ্ধ বিমান বা আদার্স মূল্যবান সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প? ইরানের আক্রমণের ভয়ে নাকি অন্য কোনো পরিকল্পনা? মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরানে যদি ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করে বসে বা দখলদাররা ইরানে যদি ম্যাসিভ আকারে কোনো আক্রমণ করে বসে, সেক্ষেত্রে ইরান
মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করবে। এটা ইরান বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তো সেই হিসেবে এইটুকু বোঝা যাচ্ছে আমেরিকা ইরানের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে তার যুদ্ধ বিমানগুলো সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকেও কার্গো বিমান ভর্তি করে দখলদার দেশটির উদ্দেশ্যে আমেরিকা প্রচুর অস্ত্র পাঠিয়েছে। একদিকে তিনি শান্তির কথা বলছেন, যুদ্ধবিরতির কথা বলছেন, অন্যদিকে দখলদার দেশটিকে এভাবে মিসাইল বা বিভিন্ন অস্ত্র পাঠাচ্ছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র মূলত দখলদারদেরকে প্রচুর সংখ্যক মিসাইল পাঠিয়েছে। আমরা আপনাদের আজ দিনেও একাধিকবার লাইভে বলেছি দখলদারদের এমডি মিসাইল ফুরিয়ে এসছে এবং তারা প্রথম থেকে বেসামাল ভাবে ইরানের রকেট, মিসাইল বা ড্রোনকে ইন্টারসেপ্ট করতে গিয়ে যে পরিমাণ অ্যান্টি মিসাইল ব্যবহার করেছে, এখন তারা মানে শর্টেজের মধ্যে পড়ে গেছে, তাদের হাতে পর্যাপ্ত নেই। প্রথম দিকে আমরা দেখতাম ইরান যখন 300-400 মিসাইলও মারত, তখন তারা সেগুলোর প্রায় 70-80% ইন্টারসেপ্ট করতে পারত। ইরান তাদের সাথে এখন কৌশলে বহু রকম স্টাইলে খেলছে। ইরান দখলদারদের শক্তিমত্তা বোঝার জন্য তাদের আক্রমণকে একটা পরীক্ষার মধ্যে নিয়ে গেছে। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আপনাদের। ইরান যখন ধরেন 300 মিসাইল মেরেছে, তখন ইরান বোঝার চেষ্টা করেছে যে কতগুলো মিসাইল দখলদার দেশে হিট করেছে আর কতগুলো ইন্টারসেপ্ট হয়েছে এবং কোন ভ্যারিয়েন্টের মিসাইল গুলো ইন্টারসেপ্ট হয়েছে। এখানে কিছু টাইমিং এর খেলাও ইরান খেলেছে। তো দখলদারদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বোঝার জন্য বা তাদের সক্ষমতা বোঝার জন্য ইরান বহু রকম পরীক্ষা চালিয়েছে। গত রাতে ইরান একটি মিসাইল কেবল হিট করেছে, সেটিকেও ইন্টারসেপ্ট করতে পারেনি দখলদাররা। প্রশ্ন উঠছে যে একটি মিসাইলকে 8 থেকে 10টি লেয়ার বসে থেকে ইন্টারসেপ্ট করতে পারলো না কেন? কিছু কিছু পক্ষ বলছে ইরান আয়রন রুম বা থার্ড বা প্যাট্রিয়ট বা অ্যারোকে হ্যাক করে ফেলেছে। কিছু কিছু মাধ্যম বলছে যে ইরানের এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য যে সংকেত বা এটিকে বোঝার জন্য বা এটার গতিকে বিট করার যে সক্ষমতা, এটি এই আকাশ প্রতিরক্ষা ছিল না। তো ইরান বুঝে গেছে শত্রুর দুর্বলতা আসলে কোথায় কোথায়। এখন ইরানকে এক ঝাঁক মিসাইল মারতে হচ্ছে না। ইরান এখন টার্গেট পয়েন্টে 5টি মারলেও সেই 5টি কার্যকর ভূমিকা বা 5টি শত্রুকে আঘাত করে আসতে পারে। তো এই জন্য দখলদার দেশটির পক্ষ থেকে ব্যাপক মানে কি বলবো, বিশ্বমোড়লদের পক্ষ থেকে দখলদার দেশে বেশ কয়েকটি বিমান, কার্গো বিমান ভর্তি করে প্রচুর প্রচুর অস্ত্র পাঠানো হয়েছে। এখন নতুন করে যদি দখলদাররা এই মিসাইলের মাধ্যমে ইরানকে আবারও মোকাবেলা করতে সক্ষম হয়, নাম্বার ওয়ান। পাশাপাশি বলা হয়েছে দখলদারদের মিডল ইস্ট কেন্দ্র করে তাদের যে সেন্ট্রাল কমান্ড পজিশন, মানে যেটা মিডল ইস্টে তাদের সেন্ট্রাল পজিশন, এখানে প্রায় 10টি জাহাজ নতুন করে এসছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই সেন্ট্রাল পজিশনে কেন্দ্রে আমেরিকা তার শক্তি বৃদ্ধি করছে এবং অস্ত্র মজুত করছে। তার মানে হলো আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা লড়াইতে উপনীত হতে যাচ্ছে, এটা এই প্রস্তুতি থেকে বোঝা যাচ্ছে। এখন আমেরিকা একদিকে বলছে 2 সপ্তাহ সময়, ট্রাম্পকে বরাবরই সবাই বলছেন যে তার কথার কোনো স্টেশন নাই, মানে ভিত্তি নেই, এবং তিনি সকালে কি বলেন দুপুরে ভুলে যান, দুপুরে কি বলেন বিকেলে ভুলে যান, বিকেলে কি বলেন রাতে ভুলে যান। অর্থাৎ তাকে এখন প্রতারণামূলক তার বক্তব্যের জন্য কেউ বিশ্বাস করে না, ইভেন ইউরোপও তাকে বিশ্বাস করে না, ইউক্রেনও তাকে বিশ্বাস করে না। তো সেই হিসেবে এইটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকা ইরানকে যা কিছুই বলবে সেটা তার বাস্তবায়ন হবে না, বরং তারা তাই করবে তারা যা পরিকল্পনা তৈরি করে রেখেছে। ইরানের সাথে নাটকীয়তার মধ্য দিয়ে সময় নষ্ট করছে। একদিকে ইরানের সাথে তারা পারমাণবিক বা নিউক্লিয়ার বিষয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে চুক্তির বিষয়ে আলোচনা করছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আমেরিকার ক্যান্টনমেন্ট দখলদাররা ইরানে আক্রমণ করে বসেছে। এর প্রত্যুত্তরে ইরান বলেছে যে আমরা আর আমেরিকার সাথে কোনো বিষয় আলোচনা বা চুক্তি করতে চাই না, কারণ আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথে প্রতারণা করেছে। আলোচনা চলছে, এর মধ্যে ইরানে আক্রমণ করার অর্থ হলো আমেরিকা আমাদের সাথে প্রতারণা করেছে।
তো এরপর আজকে ইরান ইউরোপের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থান করছেন এবং সেখানে ইউরোপীয় রাষ্ট্রনায়কদের সাথে তার বৈঠক হবে। ব্রিটেন মানে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স সহ আরো বেশ কিছু ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে আসবেন। বৈঠকের আগেই ইরান তাদেরকে শর্ত দিয়ে দিয়েছেন যে দখলদার দেশটির সাথে আমরা যে লড়াইতে উপনীত হয়েছি বা যে যুদ্ধটি চলছে, আমাকে কোনো বিষয়ে এই যুদ্ধ বন্ধে চাপ দিতে পারবেন না। এই যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দখলদাররা আমার দেশে আক্রমণ চালিয়ে যাবে এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেই প্রতিশোধ আমরা নিতে না পারছি। মানে ইরান সরাসরি তাকে বুঝিয়ে দিয়েছে এই বৈঠকটি হবে পারমাণবিক ইস্যুতে আপনাদের বক্তব্য এবং আমাদের বক্তব্য, কিন্তু আমরা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছি দখলদারদের সাথে, আপনারা অনুরোধ করবেন না যে যুদ্ধ বন্ধ করে দেন, কারণ দখলদার এখন মার খাচ্ছে। নেতানিয়াহু ইউরোপীয় নেতাদের কাছে যাচ্ছেন, ট্রাম্পের কাছে যাচ্ছেন, পা ধরছেন যে বাবা যুদ্ধ বন্ধ করে দাও, আমাকে মাইরা তক্তা বানায় ফেলেছে, আমার পুঙ্গি ডালা করে ফেলেছে, এই মুহূর্তে আমার বাঁচার উপায় একটি, তোমরা একটি যুদ্ধবিরতি করে আমাকে বাঁচাও, আমার রসদ ফুরিয়ে গেছে এবং আমার পুরো দেশ তামাতামা করে ফেলেছে। এখন আমি যদি ইরানকে বলি যে ইরান তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর পারছি না তোমার সাথে লড়াই করে, তাহলে তো ইজ্জত শেষ। এত হাঙ্কি পাঙ্কি করে যুদ্ধে জড়িয়ে যদি এখন ইরান এই কথা বলে তাতে মানে ওদের আর ইজ্জত থাকবে না। তো সবকিছু মিলে এখন বিষয়টি তৈরি হয়েছে ইউরোপীয় নেতাদের কাছে, সেই ভিক্ষা চেয়েছে দখলদাররা নেতানিয়াহু এবং ট্রাম্পের কাছে। এগুলো কিন্তু তাদের প্রতারণা। যখন তারা মার খায় নরেন্দ্র মোদীর মতো যুদ্ধবিরতি চায়, যখন তারা সুবিধাজনক অবস্থানে থাকে তখন যুদ্ধবিরতির ধারে কাছেও আসে না। তো ঠিক আপনাদের মনে আছে হিজবুল্লাহর সাথে ধোলাই খেয়ে যুদ্ধবিরতি করেছে, গাজার সাথে ধোলাই খেয়ে যুদ্ধবিরতি করেছে, এরপর মুখ্যম টাইম হঠাৎ করে তারা শক্তি বৃদ্ধি করে আক্রমণ করে এখন আর যুদ্ধবিরতির পথে হাঁটছে না। তো বিষয়টি হলো এরকম, ইউরোপীয় নেতাদেরকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে যুদ্ধ বন্ধে কোনো আলোচনা নয়, এটি আমার রাষ্ট্রের সিদ্ধান্ত, দখলদারদের প্রতিশোধ না নিয়ে তারা থামবে না এবং যতক্ষণ দখলদার আঘাত করবে পাল্টা আঘাত চলবে। তাই ইউরোপীয় রাষ্ট্রনায়কদের এই বৈঠকে জেনেভায় কি ফল আসে সেটি হয়তো আজকে আমরা মধ্যরাতের মধ্যে জেনে যাব। পাশাপাশি ইরান বলেছিল তাদের পারমাণবিক প্রকল্পে বা নিউক্লিয়ার সাইডে দখলদাররা বারবারই আক্রমণ করছে, এটার প্রতিউত্তর তারা দেবে, অর্থাৎ দখলদারদের পারমাণবিক সাইট যেটা ডিমোনাতে অবস্থিত সেখানেও তারা আক্রমণ করবে। প্রশ্ন হলো তাহলে ইরান এই আক্রমণ করবে বললেও ইরান কেন আক্রমণ করছে না? এখানে কয়েকটা বিষয় উঠে আসছে। বলা হচ্ছে ইরান যদি ডিমোনাতে আক্রমণ করে দুটো সমস্যা তৈরি হতে পারে। এক, দখলদার দেশটির হাতে নিউক্লিয়ার আছে, এটা আমরা প্রত্যেকে জানি। এখন ইরানের কাছে কি সঠিক তথ্য নেই যে ডিমোনার কোথায়, কোন জায়গায়, কোন টানেলে বা কোন গিরিখাদে বা কোন ঘরে এই নিউক্লিয়ার গুলো রাখা আছে, এটা কি ইরান জানে না? সাম্প্রতিক সময় ইরান বলেছে যে মোসাদের ইরানের দুজন গোয়েন্দাদের মাধ্যমে দখলদারদের নিউক্লিয়ার সাইডের সকল তথ্য হাতিয়ে নিয়েছে ইরান। যদি এই তথ্য সঠিক হয় তাহলে ইরান জানে কোথায় দখলদারদের পারমাণবিক অস্ত্রগুলো আছে। দুই, ইরান এই মুহূর্তে ডিমোনাতে আক্রমণ করলে যদি দখলদারদের এই নিউক্লিয়ার বোমাগুলো বিস্ফোরিত হয় বা এগুলো সেখানে ধ্বংস হয়, তাহলে যে পরিমাণ ইউরেনিয়াম সেখানে ছড়িয়ে পড়বে, যে পরিমাণ তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়বে, এটা শুধু দখলদার দেশটির জন্য নয়, এটা আপনারা জানেন যে ইসরায়েলে অনেক মুসলিম আছে, আরবীয় মুসলিম আছে, তারাও মারা পড়বেন। দখলদার দেশটি কিন্তু আয়তনে ছোট, এটা নিকট দেশ, সেটা লেবানন বলি, জর্দান বলি, কিংবা পাশের দেশ ফিলিস্তিন বলি, এই দেশটির আশপাশে সবগুলো মুসলিম দেশ, এরা প্রত্যেকেই বড় রকম হুমকিতে পড়ে যাবে। অর্থাৎ ইরান চিন্তা করছে এই মুহূর্তে যদি ডিমোনাতে আমরা অ্যাটাক করি আর সেই পারমাণবিক বোমাগুলো বিস্ফোরিত হয় বা সেগুলো যদি তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে, শুধু দখলদার দেশটি নয়, এই তেজস্ক্রিয়ায় প্রাণ হারাবে লক্ষ লক্ষ মুসলিমরা।
এটিও একটি সমস্যা ইরানের জন্য। তো সবকিছু মিলে ইরান তখনই আঘাতটি করবে যখন ইরান তার রাষ্ট্রীয় অর্থাৎ মানচিত্র হুমকিতে পড়বে, বা ইরানের নিজেদের নিউক্লিয়ার সাইট যখন বড় রকম হুমকিতে পড়বে। এখন পর্যন্ত জানা মতে ইরানের যে তথ্যগুলো আসছে সেই তথ্যের হিসেব বলছে যে ইরানে যতগুলো অ্যাটাক করেছে নিউক্লিয়ার সাইটের দখলদাররা, একটিও সফলভাবে অ্যাটাক করতে পারেনি। স্ট্রাকচার, উপরিভাগের স্ট্রাকচার ক্ষতি করেছে, কিন্তু মূল মাটির নিচে তাদের যে সেন্ট্রিফিউজ গুলো রয়েছে, তাদের যে নিউক্লিয়ার মানে ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করে রেখেছে, এগুলোর কোনো ক্ষতি হয়নি, যে কারণে কোনো তেজস্ক্রিয় ছড়িয়ে পড়েনি। তো এখন পর্যন্ত ইরান সেখানে কাজ করছে, দ্রুত গতিতে কাজ করছে। তো সব মিলে, এবং সেখানে রাশিয়ান দুটো কেন্দ্রে রাশিয়ার প্রায় 400 বিশেষজ্ঞ, নিউক্লিয়ার বিশেষজ্ঞ কাজ করছে, যে কারণে রাশিয়া বারবার হুমকি দিয়ে বলছে যে ইরানে আমার বিশেষজ্ঞরা অর্থাৎ রাশিয়ানরা কাজ করছে। আমেরিকা এবং ইসরায়েল, তুমি ভুলেও ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে টার্গেট করো না, কারণ সেখানে আমার লোক আছে, আর আমার লোকের যদি কিছু হয় আমি রাশিয়া তোমাদের এগেনস্টে যুদ্ধে জড়িয়ে পড়তে পারি। ইঙ্গিতটা এরকমই দিয়েছেন, যদিও বলেনি যে যুদ্ধে জড়িয়ে পড়বো, সে শুধু হুমকি দিয়েছে ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে আমাদের রাশিয়ানরা কাজ করছে, যৌথভাবে ইরান এবং রাশিয়া কাজ করছে। এটি আবার দখলদারদের জন্য একটি, বা আমেরিকার জন্য একটি হুমকি হিসেবে রাশিয়া বলেছে। তো এই প্রেক্ষাপটে এখন যেটি দাঁড়িয়েছে যে ইরানকে ডিমোনাতে আক্রমণের জন্য অনেকগুলো বিষয় ভাবতে হচ্ছে। তবে ইরান আক্রমণ করবে যদি ইরানের ভূমিতে, ধরেন ফার্দ, যেটি তেহরান থেকে 100 কিলোমিটার দূরে কোন শহরে অবস্থিত ইরানের পারমাণবিক সেক্টর, সেখানে যদি রাশিয়া তার B2 বোম্বার্সের মাধ্যমে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বড় রকম ক্ষতি করে, সেক্ষেত্রে ইরান দুটো পথ বেছে নেবে। এক, ডিমোনাতে হিট করে বসবে। দুই, মধ্যপ্রাচ্যে বা আরব সাগরে থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, সবচেয়ে মূল্যবান এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখান থেকে একটি যুদ্ধ পরিচালনা করা যায় বিশাল আকারের একটি জাহাজের মতো, সেটাকেও টার্গেট করবে, এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যতগুলো ঘাঁটি আছে প্রত্যেকটাকে টার্গেট করবে। ইরানের মূল থিম হলো এটা। এই পর্যন্ত ইরান যা বলছে, আমেরিকাকে মাঠে নামাতে চাইছে না বলে আমেরিকাকে নাড়ছে না, কিন্তু আমেরিকা যদি স্বেচ্ছায় মাঠে নেমে যায়, ইরান তার সর্বোচ্চটা করবে, এটা বোঝা যাচ্ছে। কারণ দখলদারদের 12টা বাজিয়ে 13টার দিকে নিয়ে যাচ্ছে, তার মানে আমেরিকা কেউ ছাড় দিবে না। আর পেছনে তো মদত দিবে ইরানকে কেউ কেউ, কারণ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া লড়াই করতে করতে ক্লান্ত। এখন ইরানের সঙ্গে যদি আমেরিকা এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যায়, আমেরিকাকেও অনেক বড় মাসুল দিতে হবে। এবং আমেরিকার সিনেটররা, রাজনৈতিক বোদ্ধারা, বড় বড় এস্টাবলিশমেন্টের ব্যক্তিরা এবং আমেরিকার মিত্র দেশ ব্রিটেনের মতো দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে বলছে এই মুহূর্তে যুদ্ধে জড়াতে, মানে যুদ্ধে না জড়াতে, কারণ এটি আমেরিকার জন্য অনেক বড় বিপর্যয় আনতে পারে, অর্থনৈতিক শুধু না, সামরিক ক্ষেত্রেও। তো এই একটি বিষয় রয়েছে, যে কারণে ইরান ডিমোনার ক্ষেত্রে সময় নিচ্ছে। বাট ডিমোনা ইরানের টার্গেটে আছে, এবং ইরান বলছে এটিকে মিসাইলে লক করা হয়েছে, যে কোনো সময় এটাকে উড়িয়ে দিতে পারে। আসুন তারপর এই লড়াইতে আসলে দখলদারদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। দখলদারদের বেশ কয়েকটি জার্নাল বলছে গত 8 দিনের লড়াইতে সর্বাধিক ক্ষতি হয়েছে দখলদার দেশটির। বলা হচ্ছে কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এর মধ্যে ক্ষতিগুলোর হিসেব বলা হচ্ছে প্রতিদিন তাদের যুদ্ধ খরচ। প্রতিদিন ইরান যে যুদ্ধটা করছে, এই যুদ্ধে ইরানের খরচটা কম হচ্ছে, কারণ ইরান অল্প দামে ড্রোন ব্যবহার করছে, এবং ইরান কোনো যুদ্ধ বিমান ব্যবহার করছে না, তারা মিসাইল ব্যবহার করছে। আর দখলদাররা ব্যবহার করছে ড্রোন, খুব মূল্যবান ড্রোন, হারভেস্ট থেকে শুরু করে, এবং তারা F-35, F-16 এর মতো যুদ্ধ বিমান ব্যবহার করছেন, যেগুলোর ব্যয় অনেক বেশি। বলা হচ্ছে প্রতিদিন প্রায় 300 বা 350 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয় দখলদার দেশটিকে। আবার কোনো কোনো সূত্র বলছে 200 থেকে 250 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয় দখলদারদেরকে। ইরান তার 4 ভাগের 1 ভাগও খরচ করে না। নাম্বার 1। নাম্বার 2 হলো দখলদারদের যে স্ট্রাকচার গুলো ইরান ধ্বংস করেছে। খেয়াল করবেন, স্টক মার্কেট, এই স্টক মার্কেটে এক আঘাতে 600 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে একটি পক্ষ বলছে, আরেকটি পক্ষ বলছে 550 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। বুঝতে পারছেন কত মিলিয়নে 1 বিলিয়ন, সেখানে
550 বদলাম 500 থেকে 600 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি। তারপর তাদের সেনা ঘাঁটি, মোসাদ ঘাঁটি, প্রতিরক্ষা, তাদের অস্ত্র কারখানা, হাইফাতে তাদের তেল শোধনাগার, তাদের গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান্ট, জ্বালানি কেন্দ্র, এগুলোকে যে উড়িয়ে দিয়েছে ইরান, এই সকল হিসেব কষলে দেখা যাবে কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে দখলদারদের, যেটি দখলদারদের পুষিয়ে উঠতে আরো কয়েক যুগ লাগবে। তো সব মিলে মাত্র 8 দিনের লড়াইতে যে পরিমাণ ক্ষতি হয়েছে দখলদার দেশটি, এটা তাদের জন্য অনেক বড় ধাক্কা। এই মুহূর্তে দখলদাররা যুদ্ধ পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, এটা পুষিয়ে উঠতে পারছে না। এখন পুরো পৃথিবীকে একটা প্ল্যান করতে হবে তাদের প্রোডাক্ট বয়কট। যদি পুরো পৃথিবীর মুসলিমরা বা মানবতাবাদীরা একযোগে তাদের প্রোডাক্ট বয়কট করে, এই যুদ্ধের পর ওদের হাতে হারিকেন ধরে যাবে। কারণ এরা অর্থে এত টইটুম্বুর ছিল যে অর্থ দিয়ে তারা মোসাদের মতো বিশাল বিশাল গোয়েন্দাকে নিয়ন্ত্রণ করছে। ধরেন একটা মানুষকে মারতে হবে, একটা মানুষকে তারা হাজার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছে, এই লোভে পড়ে মানুষ এই কাজগুলো করত। এত পরিমাণ অর্থ তাদের কাছে ছিল, আছে, কিন্তু এখন তারা সেই অর্থ সংকটে পড়ে গেছে।